নমস্কার, শুরু করছি বাংলা বলছে। 5ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছিলেন যে প্রয়োজনে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করতে তিনি প্রস্তুত। তার দিল্লি যাওয়ার পর এবং সুপ্রিম কোর্টে তিনি মামলা রুজু করতে চলেছেন, এই খবর সামনে আসার পর কাল সারা দিন ধরে জল্পনা চলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সওয়ালও করবেন নিজে। রাত 11টা নাগাদ কলকাতা টিভিতে আমরাই প্রথম ব্রেক করি যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইন পার্সন উপস্থিতির অনুমতি চেয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে চলেছেন নিজে বুধবার। আজকে টান পরিস্থিতি সুপ্রিম কোর্টে এবং সেখানে আমরা দেখলাম গোটা দেশের নজর, কারণ এই প্রথম দেশে কোনো মুখ্যমন্ত্রী তিনি সওয়াল করছেন। এসআইআর নিয়ে গত কয়েক মাসে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নির্বাচন কমিশনে সর্বত্র সুর চড়িয়েছে, লোকসভার মধ্যেও সুর চড়িয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন মাঠে নেমে মিছিল করেছেন, যেমন নির্বাচন কমিশনে গিয়ে দেখা করেছেন সোমবার, এবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও এসআইআর নিয়ে সওয়াল করে তিনি বার্তা দিলেন, যে বার্তাকে কেন্দ্র করে এই মুহূর্তে যথেষ্ট উজ্জীবিত তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই অখিলেশ যাদবরা তারা এই পদক্ষেপ সেটাকে অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন এবং রাজনৈতিক মহল মনে করছে যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে স্বয়ং মুখ্যমন্ত্রী সওয়াল করে এই বার্তা দিলেন যে বিজেপি বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের বিকল্প গোটা দেশের মধ্যে নেই। এসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও পরিচয় করাবো। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। Like to say something? Ma'am, would you be arguing before the court? Ma'am, would you be arguing before the court? সুপ্রিম কোর্টে ইতিহাস তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজের মামলা নিজেই সওয়াল করলেন। এতদিন রাজপথ থেকে দিল্লিতে দাঁড়িয়ে যে প্রশ্ন তুলছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেই প্রতিবাদী তুলে ধরলেন কোর্টরুমের মধ্যে। সাফ জানালেন বন্ধ দরজার পেছনে বিচার কাঁদছে। নির্বাচন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশনে পরিণত হয়েছে। ভোটার তালিকায় নাম যোগ করতে নয়, বাদ দিতেই সচেষ্ট হয়েছে কমিশন। বেনজিরভাবে নিয়োগ করা হয়েছে মাইক্রো অবজারভারদের, যা শুনে দুপক্ষকেই নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর এর কাজ শেষ করতে এক সপ্তাহ না হলেও কয়েকদিন সময় বাড়ানোরও ইঙ্গিত মিলেছে। সোমবারই মামলার পরবর্তী শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসেছিলেন, সেই দাবির আজকে কিছুটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে। তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরও টাইম বাড়ানোর দরকার আছে, কিন্তু যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কোনো রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায়, এটা একটা মৌখিক অবজারভেশন করেছে। এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এসআইআর মামলা শুনানি হয়। আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন প্রবীণ আইনজীবী শ্যাম দেওয়ান ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনলাইনে ছিলেন কপিল সিপাল ও ভিএস রাজু। কমিশনের হয়েছিলেন রাকেশ দ্বিবেদী ও তার দলবল। মুখ্যমন্ত্রী পক্ষে প্রবীণ আইনজীবী শ্যাম দেওয়ান বলেন, শুনানি শেষ করতে মাত্র 4 দিন বাকি। 32 লক্ষ ভোটার এখনো আনম্যাপড। 1,36,00,000 ভোটার লজিক্যাল ডিসক্রিপারেন্সির লিস্টে। প্রায় 63 লক্ষ শুনানি এখনো বাকি। 8,300 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, যা সংবিধানে কোথাও নেই। আধার, ডোমিসাইল, ওবিসি সার্টিফিকেট, কোনো নথি মানা হচ্ছে না। মানুষ 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে হয়রান হচ্ছে। নির্বাচন কমিশনকে প্রতিটি নামের পাশে সুনির্দিষ্ট কারণ আপলোড করতে বলা হয়েছিল, কিন্তু ওয়েবসাইটে শুধু লেখা টি বা এম, কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমাদের জানানো হয়েছিল তথ্য ওয়েবসাইটেই দেওয়া আছে। শ্যাম দেওয়ান তখন বলেন, মানুষকে জানতে হবে কেন তার নাম বাদ পড়ছে। তাতে সহমত প্রধান বিচারপতি। বলেন, কারণ জানানো প্রয়োজন, এই ব্যাপারে আমরা একমত। কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী তখন বলেন, নোটিশ পাঠানো হচ্ছে, যথাযথ ব্যাখ্যা দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই তো নামের বানানে সামান্য গরমিল, এটাই সমস্যা। শ্যাম দেওয়ান বলেন, হ্যাঁ মাই লর্ড, দত্তা দত্ত, রায় রয়, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, এই সামান্য ভুলে লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ছেন। বিচারপতি জয়মাল্য বাগচি যুক্ত করেন, বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি একই সমস্যা। প্রধান বিচারপতি বলেন, নোটিশ প্রত্যাহার করা এখন বাস্তবে কঠিন।
শ্যাম দেওয়ান তখন বলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টে প্রায় 70 লক্ষ কেস শুধু নামের ছোটখাটো ভুল। প্রধান বিচারপতি জানতে চান তাহলে সমাধান কি? দেওয়ান বলেন, নামের গরমিলের জন্য পুরো প্রক্রিয়াই আটকে যাচ্ছে। এই সময় মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেন, মাইলর্ড, আমি পশ্চিমবঙ্গের মানুষ। যখন ন্যায় বিচার দরজার বাইরে কাঁদে তখনই আমরা এখানে আসি। আমি আমার দলের জন্য লড়ছি না, মানুষের অধিকারের জন্য লড়ছি। এসআইআর প্রক্রিয়া শুধুই নাম কাটার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি গেলে নাম ডিলিট, কেউ বাড়ি বদলালে নাম বাদ, আধার থাকলেও আরও সার্টিফিকেট চাওয়া হচ্ছে। এটা পুরোপুরি পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে। কেন অসমে এমন হচ্ছে না, কেন অন্য রাজ্যে নয়? প্রধান বিচারপতি বলেন, আধার সংক্রান্ত বিষয় আমরা আলাদা করে শুনছি। নামের গরমিল যাচাই করতে রাজ্যের অফিসারদের নিয়ে একটি টিম গঠন করা হোক। মমতা ব্যানার্জি সওয়াল করেন, মাইক্রো অবজারভারদের বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়োগ করা হয়েছে। প্রথম ধাপেই 58 লক্ষ নাম বাদ। অনেকে জীবিত, তাদের মৃত দেখানো হয়েছে। এটা নির্বাচন কমিশন নয়, এটা হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে। তখন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী যুক্তি দেন, রাজ্য পর্যাপ্ত ক্লাস 2 অফিসার দেয়নি, তাই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। মমতা তখন বলেন, এটা একেবারেই ঠিক নয়, আমরা সব অফিসার দিয়েছি, তবু দ্বিতীয় ধাপে 1,30,00,000 মানুষকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট থেকে নাম ডিলিট করা চলবে না, এটাই আমার আবেদন। সব শুনে আদালত জানায়, রাজ্যকে সোমবারের মধ্যে পর্যাপ্ত সংখ্যক অফিসারদের তালিকা পাঠাতে হবে। কমিশনকেও সতর্কভাবে নোটিশ দিতে হবে যাতে কোনো বিশিষ্ট ব্যক্তির নাম অযথা তালিকায় না আসে। সবকটি আবেদন নিয়েই সোমবার পরবর্তী শুনানি হবে। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে অঙ্কন দত্ত, কংগ্রেসের তরফ থেকে আশুতোষ চ্যাটার্জি, সিপিআইএম এর তরফ থেকে চয়ন ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ রাহা। আমি প্রথমে অঙ্কনের কাছে আসি। অঙ্কন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে আদালতে দাঁড়িয়ে কতটা টেকনিক্যাল প্রশ্ন করেছেন, কতটা আইনি যে তার নানা রকম টেকনিক্যালিটিস রয়েছেন সেগুলো ফলো করেছেন, সেই সমস্ত কিছু ছাপিয়ে এই মুহূর্তের অপটিক্সটা যদি আমরা দেখি, এই মুহূর্তের বার্তাটা যদি আমরা দেখি, যে এসআইআর অস্ত্রে তোমরা তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছিলে অন্তত গত 2 মাস, এসআইআরই তোমাদের মূল ইস্যু, এসআইআরই তোমাদের মূল ফোকাস, এসআইআরই তোমাদের 2026-এর ক্ষেত্রে সবচেয়ে চর্চিত একটা বস্তু, সেটাকে তিনি পাল্টা হাতিয়ার করে এই মেসেজটা দিলেন যে বিজেপি বিরোধীরা। তিনি এসআইআর রিলে কিন্তু অনেকগুলো পাখি মারার চেষ্টা করলেন। এক, তিনি মাঠে ময়দান থেকে, নির্বাচন কমিশন থেকে কোর্ট, কোথাও যে এই এসআইআর এর প্রশ্নে এক বিন্দু জমি ছাড়ছেন না সেই বার্তাটা দিলেন। 2, জাতীয় স্তরে তিনি এই বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে বিজেপি বিরোধিতায় সবার আগে তৃণমূল কংগ্রেসই। আজকে কি তোমাদের জন্য একটু হলেও চিন্তার, একটু হলেও ভাবনার সময় নয়? না, দেখুন, বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমি এক ধরনের ব্যক্তিদের দেখেছি যারা দেখবেন নিজেরা যখন পোস্ট করে তখন 5টা লাইক, 10টা লাইক এরকম। এবার তারা যখন আপনার সমালোচনা করে বা আপনাকে কেন্দ্র করে কোনো পোস্ট করে তখন 150টা লাইক, 200টা লাইক। তারা ভেবে নেয় আমি কত বড় বাগ মেরে দিয়েছি দেখো। কিন্তু তাদেরকে কেউ মানুষ চেনে না, সে পাত্তা পাচ্ছে কারণ সে আপনাকে নিয়ে লিখছে বলে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের গ্যালারি শোতে বিশ্বাস করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো নিজের কিছু বলার নেই। আমি বলছি আজকে যে আর্গুমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বা রেখেছেন, সে কোন আর্গুমেন্টটা আপনি দেখেছেন এমন যেটা একদম মানে বিচারপতিরা একদম মানে মাত খেয়ে বলেছেন ওহ কি বললেন, অসাধারণ। তাহলে আমার কথা হচ্ছে দুধে আইনজীবীরা দেখুন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর নিয়ে একাধিক রাজ্য মামলা করেছে। অন্যান্য সময় বিজেপির বিভিন্ন রাজ্যের মামলা বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে রয়েছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সিবিআই এর মামলা দীর্ঘদিন সুপ্রিম কোর্টে রয়েছে। নরেন্দ্র মোদী কি লড়তে চলে গেছিলেন? বা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা ফাঁকা সময় রয়েছে কারুর যে না রাজ্য উচ্ছন্নে যাক, 11 কোটি মানুষ উচ্ছন্নে যাক? হয়তো তোমার মনে হতে পারে যে তিনি টাইম পাস করতে গেছেন, অবশ্যই এইটাই হচ্ছে ওনার গ্যালারি শো। কিন্তু অঙ্কন, এসআইআর নিয়ে যাদের ডাক পড়ছে বা যারা চিন্তায় রয়েছেন তাদের কাছে তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিত্রাতা হয়ে সুপ্রিম কোর্টে লড়ছেন। এই জায়গাটাই তো আমি বলছি কাদের পরিত্রাতা উনি হচ্ছেন। ধরুন একটু আগে আপনারা এত সুন্দর ব্যাখ্যা দিলেন যে নাম নিয়ে সমস্যা হচ্ছে।
আমার পরিবারেও হয়েছে নাম নিয়ে সমস্যা। এইবার এটা কিন্তু কেরলেও হচ্ছে, এটা কিন্তু তামিলনাড়ুতেও হচ্ছে, যেখানে অবিজেপি সরকার রয়েছে। আপনি জানলে অবাক হবেন, ওইখানে অনুবাদক আলাদাভাবে ওই রাজ্যের সরকার দিয়েছে, এমনকি কোন গুজরাটে। রাজ্যে 8100 মাইক্রো অবজারভার পাঠানো হয়েছে? এই আমি আপনাকে কি বলছি, অনুবাদক দেওয়া হয়েছে কেরল থেকে, যা মালয়ালম আর ইংরেজি শব্দ দুটোর মধ্যে আলাদা হয়ে যাচ্ছে। 2000 অনুবাদক দিয়ে দেওয়া হয়েছে। এই রাজ্যে কি কোনো অনুবাদক ছিল? উত্তর হচ্ছে না। এই যে গ্রুপ বি লেভেলের অফিসার, আপনি আজকে বলছেন আমি সব করে দিয়েছি, ফাঁকা আওয়াজ কেন মশাই? আপনার তো তালিকাটা ফেলে দেবেন যে এই যে দেখুন আমি এতগুলো অফিসার দিয়ে দিয়েছি। দেননি। কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, নির্বাচন কমিশন চেয়েছে, গলার রক্ত তুলে দিয়েছে সব রাজ্য, বাকি 11টা রাজ্য দিয়েছে, এই রাজ্যের সরকার দেয়নি। তারপর ফাঁকা আওয়াজ দিয়ে কি লাভ হলো? আজকে গিয়ে এসআইআর বাতিল করতে পারলেন? করতে পারলেন না। মাইক্রো অবজারভার বাতিল করতে পারলেন? করতে পারলেন না। আচ্ছা, যে হিয়ারিং গুলো চলছে আটকাতে পারলেন? কিছু আটকাতে পারলেন না। মুখে বাড়ি কম সব পার্টিকে নোটিশ পাঠিয়েছে আদালত। তো সে তো নোটিশ, তো সেই এসআইআর নিয়ে মামলা দীর্ঘদিন চলছে, বিহারের সময় থেকে চলছে, তখন থেকে নোটিশ চলছে। বাংলার মানুষের ইস্যুটা কি? আনন্দপুরের ইস্যু থেকে চোখ ঘোরাতে হবে। যে সমস্ত মুসলিম ভোট ব্যাংক, যেটা তৃণমূলের শক্তি, সেটা তৃণমূলের থেকে চলে যাচ্ছে, জায়গায় জায়গায় ভাঙন, তাদের কাছে গ্রহণযোগ্যতা কিভাবে? না আমি বিজেপি, তাহলে এক সেকেন্ড, এক্স্যাক্টলি এখানেই আমার পয়েন্ট। রাজনীতিটা তো রাজনীতির অঙ্কে হয়। আমি এক সেকেন্ড অঙ্কন, তাহলে তুমিও স্বীকার করে নিলে শুরুতেই, হ্যাঁ, বা স্বীকার করতে বাধ্য হলে বলুন যে তোমরা বা অনেকেই যেটা মনে করছিলেন যে একটা সংখ্যালঘু মানুষদের একটা অংশ, আমরা দেখছি এখানে হুমায়ুন কবির তিনি বিস্ফোরক কথা বলছেন, ওদিকে তোহা সিদ্দিকী বিস্ফোরক কথা বলছেন, ওদিকে নওশাদ সিদ্দিকী যিনি সিটিং এমএলএ, তার তৃণমূল বিরোধী তার জায়গা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমি বলছিলাম যে এসআইআর ঢিলে তিনি অনেকগুলো জায়গা কিন্তু ধরার চেষ্টা করলেন। আমি এই জায়গাটাতে বলি, কারণ তুমি মানছো যে সংখ্যালঘু মানুষের কাছে তিনি বার্তা দিলেন যে তৃণমূল কংগ্রেসই একমাত্র তাদের সেভিয়ার? না 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 না, উনি তো একজন ব্যর্থ প্রশাসক। উনি তো দেখাতে পারছেন মুসলমানদের হাতে আমি কাজ দিতে পারিনি। মুসলমান তথা বাংলার মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের রোজগার, চাকরি, শিল্প, স্বাস্থ্য কিচ্ছু করতে পারিনি। তাহলে ভোটের সময় কি করব সেই ভয় দেখানোর রাজনীতি। আমি আসবো, আমি চয়নদার কাছে আসছি। সেটাই এখন চয়নদা এই প্রশ্ন অনেকেই তুলছেন যে সময় দাঁড়িয়ে আপনাদের সাংসদ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের শাড়ি না বাইরের শাড়ি তাতে ফোকাস করছেন, সেই সময় দাঁড়িয়ে এই সার নিয়ে সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশন, একদম জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতার আপনারাই বলে আসেন লেসার ইভিল গ্রেটার ইভিল, আপনারাই সেটিং এর তত্ত্ব বলে আসেন, আপনারাই বলে আসেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী একে অপরকে অক্সিজেন দিচ্ছে। কিন্তু বাস্তবে যে চিত্রটা, বিজেপিকে সমস্ত দিকে টেক অন করাটা, নির্বাচন কমিশনকে সমস্ত ফ্রন্টে টেক অন করাটা, সেই অপটিক্সটা তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এনশিওর করলেন, এটা তো অস্বীকার করতে পারবেন না। আপনি কি বলতে চাইছেন মিডিয়াতে বসে যে নির্বাচন কমিশন আর বিজেপি একই? একবারও বলিনি, আপনি আপনার কথা একবারও বলিনি। আপনার উত্তরটা দিন, আর আপনার যদি উত্তর না থাকে আপনি টেকন করে না, আমি কেন উত্তর দেব না? আমি উত্তর দিতেই আছি মমতা আপনাকে। বন্দ্যোপাধ্যায়ের ঘরের শাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি আপনার বিচার্য? মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি আপনার বিচার্য? মৃত এবং শিফটেড ভোটাররা থাকুক আপনি চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা শর্ত রাখতে চাইছিলেন, একটা প্রস্তাব দিয়েছেন, সেটা হচ্ছে যে 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী এই নির্বাচনটা হোক। এবং যেটা শেষ বলবো সেটা হচ্ছে যে আজকে এই ওখানে উনি পিটিশনার হিসেবে যাননি। প্রথম মহিলা পিটিশনার হচ্ছেন মস্তানি বানু। মস্তানি বানুর আইনজীবীর নাম সব্যসাচী চ্যাটার্জি। আমি নির্দিষ্টভাবে বলছি আজকে গিয়েছিলেন, যেটা বলার দরকার যে উনি দৃষ্টি আকর্ষণ করতে গিয়েছিলেন, দৃষ্টি আকর্ষণ করতে সফল। আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করছি। আমি খুব স্পষ্টভাবে জিজ্ঞেস করছি যে এসআইআর প্রথমে তো বলেছিলেন করতে দেবো না, তারপর করতে দিচ্ছেন, এবং এসআইআর নিয়ে যাবতীয় সহযোগিতার হাত উনি বাড়িয়ে দিচ্ছেন। এটাকে দেখছি কিছু অফিসার দেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে, নানা কারণে অনীহা আছে, সেসব নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু আমি এখানে খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে এইটা এসআইআর এর টেকনিক্যালিটিস নিয়ে যদি ওনার সুনির্দিষ্ট প্রস্তাব থাকতো, উনি নির্দিষ্টভাবে বিধানসভায় কেন বিল আনলেন না? বিধানসভায় কেন আইন পাস করালেন না? সংখ্যাগরিষ্ঠতা ছিল, আপনার কথা মতো কেন এই উত্তরটা দিয়ে দিন। এক সেকেন্ড চয়নদা, আপনার কথা মতো এক সেকেন্ড বলতে দিন যে উনি দৃষ্টি আকর্ষণ করতে গেছেন, রাজনৈতিক ডিভিডেন্ডের জন্য দৃষ্টি আকর্ষণ করতে গেছেন। বাংলাতেও ভোট রয়েছে, কেরালেও ভোট রয়েছে, কেরালেও এসআইআর হচ্ছে, এখানেও এসআইআর হচ্ছে, তো কেরল পারলো না কেন? কেরল সরকার যেটা করেছে সেটা তো বিধানসভা বিল পাস করিয়েছে।
যে যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেগুলোকে দৃষ্টি আকর্ষণ করানো হয়েছে। একদম খুব স্পষ্টভাবে পশ্চিমবাংলায় যেভাবে অরাজনৈতিকভাবে এই এসআইআর রাজনীতি করা হচ্ছে, যে ধরনের ইস্যু আনা হচ্ছে, সেই ইস্যুতে পশ্চিমবাংলায় হিমন্ত বিশ্ব শর্মার পরিপূরক হিসেবে মমতা ব্যানার্জি উঠে আসছেন। ওখানটায় একদম পরিষ্কার ভয় দেখানোর জন্য হেমন্ত বিশ্ব শর্মা বলছেন এসআইআর আমি মুসলিমদের ভয় দেখাবো। এখানটা তো অন্যভাবে মুসলিমদের উপর একটা চাপ সৃষ্টি করার মমতা রাজনীতি চলছে। নির্দিষ্টভাবে এখানটায় যে মুসলিমদেরকে ব্যবহার করবার বিরোধিতায় চেষ্টা আপনারা হচ্ছে কাকে সেটা- তুলে আনতে পারছেন? বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় রাজনীতি করতে গেলে আমরা গোটা দলটাই মমতা ব্যানার্জির রাজনীতির বিরোধী। আমরা কাকে আনবো? আমরা কি ব্যক্তিকেন্দ্রিক দল যে মমতা ব্যানার্জির উল্টো দিকে একটা মুখ দাঁড় করিয়ে আমরা ওই ব্র্যান্ড বুদ্ধ ব্র্যান্ড বুদ্ধ তো আমরা বলিনি, ব্র্যান্ড বুদ্ধ বলেছিল মিডিয়া। আমরা কোথায় ব্র্যান্ড বুদ্ধ বলেছিলাম? ব্র্যান্ড বুদ্ধ বলেছিল মিডিয়া। যে মিডিয়া বলেছিল তারা দু বছরের মধ্যে সেই ব্র্যান্ড বুদ্ধকে উড়িয়ে দিল। তারা তাদের প্রয়োজনও এনেছিল, হ্যাঁ, টিআরপি বাড়াবার জন্য বা পাঠক বাড়াবার জন্য। ব্র্যান্ড বুদ্ধ তো তাহলে একটা কথাই বলি, আপনাদের মতো একটা পার্টিকে যদি মিডিয়া তাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো আপনার কথা মতো ইউজ এন্ড থ্রো করেন, তাহলে সেটা তো আপনাদের জন্য খুব দুঃখের ব্যাপার। আমরা আমাদের কাছে তখনও করেছি, এখনো করেছি। আমরা সঠিক ছিলাম, আজকে সবাই আমি আশুতোষের কাছে আসি। আশুতোষ, এইটা বলার অপেক্ষা রাখে না? এসআইআর নিয়ে প্রথম সুরটা চড়িয়েছিলেন রাহুল গান্ধী। ইয়েস, রাহুল গান্ধী, তিনি পিপিটি প্রেজেন্টেশন করেছিলেন। আজকে প্রশ্নটা তো উঠবে, আজকে দেখে কি তোমার কোথাও মনে হচ্ছে না যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, নির্বাচন কমিশনে যেটা করছেন, কোর্টে যেটা করছেন, সুপ্রিম কোর্টে যেটা করছেন, এটা রাহুল গান্ধীও করতে পারতেন? না, আপনি তো শুরুতেই সুরটা বেঁধে দিয়েছেন রাহুল গান্ধী। তাই রাহুল গান্ধীর এই লড়াই দেখে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন, তারা লড়তে পারেন। অনুপ্রেরণার অনেকেই লড়াই করে। এখন বিষয়টা আসি, সেটা হচ্ছে যে দেখুন, পদ্ম কমিশন আমরা প্রথম দিন থেকে বলছি, কংগ্রেস পশ্চিমবঙ্গে এই দেখুন যেটা যাচ্ছে, অখিলেশ যাদবের সোশ্যাল মিডিয়া পোস্ট, না, কে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে অখিলেশ যাদব তিনি পোস্ট করেছেন। উনি আরো দুটো পোস্ট করুক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বিষয় আসতে হবে। সেটা হচ্ছে যে দেখুন, প্রথম কথা হচ্ছে কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গ শাখা আমরা প্রথম কেস করেছি। শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, ফার্স্ট কেস করেছেন, এটা জেনে রাখবেন। আমি একটা কথা বলি, একটা আমাকে বলতে দিতে হবে, একটা পার্সোনাল স্টোরি প্লিজ শেয়ার করি। বলতে তো দিতে হবে, বলতে দাও প্লিজ। আমি একটা পার্সোনাল স্টোরি শেয়ার করতে চাইছি। আমি ছোটবেলায় একবার অঙ্ক দৌড়ে নাম দিয়েছিলাম। অঙ্কটা সবার আগে আমি করেছিলাম, করে আমি দৌড়তে শুরু করি। কিন্তু আমি এত আস্তে দৌড়ই যে আমার আগে আরো 3 জন চলে যায়, এবং তারপর একজনের অঙ্ক ভুল হয়, আমি থার্ড হই। না, ব্যাপার প্রথম দৌড়তে শুরু করে, না, ব্যাপার হচ্ছে প্রথম অঙ্ক করে প্রথম দৌড়তে শুরু করে রাহুল গান্ধীর কি এই অবস্থা হচ্ছে না? না, না, আমি বলছি শোনো, এখন রাহুল গান্ধী তো লড়াই করছেন, এটা আপনারাও অ্যাডমিট করেন কোথাও কোথাও। আমরা তো সব সময় বলি যে উনি একমাত্র লড়াই করছেন, এবং ওনাকে দেখে অনেকে অনুপ্রেরণা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই বার্তা দিলেন পেয়েছেন, অনুপ্রেরণা কেউ হয়তো বিজেপি পেয়েছেন। বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদূর যেতে পারেন, আমি যদি ততদূর বলার অন্য সুযোগ দেন দলগুলো আমার যেতে খুব পারছে? ভালো লাগে, যদি বলো, একটু বলার please। সুযোগ দেন। ব্যাপার হচ্ছে প্রথম কেসটা আমরা করি, এবং মাঠে এবং ময়দানে, আপনি হয়তো জানেন না, তার কারণ ইনসাইড অল পার্টি মিটিং এবং আউটসাইড অল পার্টি মিটিং। যেদিনকে প্রথম অল পার্টি মিটিং হয় এবং বিজেপি সেদিনকে, যেদিন এজেন্ডার বাইরে গিয়ে রেস করে, এখানে যাদের ওনাদের যারা যায়, অঙ্কনদের পার্টিতে যারা যায়, তারা এসআইআর পশ্চিমবঙ্গে হবে কিনা একটা প্রশ্ন করেন। তখন আমরা প্রথম সেখানে বিরোধিতা করি। তখন তৃণমূল চুপ করেছিল, বাকি দলও চুপ করেছিল। এটা জেনে অন রেকর্ড বললাম, আপনি সিওকে জেনে নিতে পারেন। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে লকআপও খাটতে হয়েছে আমাদের, মারও খেতে হয়েছে অনেকবার, জেলও যেতে হয়েছে, মানে লকআপে বসে থাকতে হয়েছে। তার কারণ এই এসআইআর প্রতিবাদ আমরা প্রথম দিন থেকে করছি। তার কারণ আমরা মনে করি হিয়ারিংয়ের নামে যে হয়রানি চলছে, এটা বন্ধ করতে হবে। এবং আপনাদের কিছু তথ্য জানা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সওয়াল করলেন, তো এমন সময় সওয়াল করলেন লিস্টে, আমি বলছি, আমাকে অর্ধেক টাইম তো তুমি বলছিলে। তো ব্যাপার হচ্ছে যে যখন আমিও একটা গল্প ছলে বলি, উনি যখন সওয়ালটা করলেন, এত দেরিতে করলেন কেন? যে চিফ জাস্টিস অলরেডি ডেট দিয়ে দিয়েছে, তখন উনি বলতে উঠেছেন। আমাদের তো দেখা উচিত ছিল, আগে বললেন না কেন? উনি তো না, আমরা তো বলেছি, আমরা তো ইলেকশন কমিশনকে এক্সপোজ কমিশন অফ ইন্ডিয়া বানিয়েছি, রাস্তায় দাঁড় করিয়েছি আমরা, যে দেখুন এই কুকীর্তি করছে। এবং সব থেকে বড় কথা, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যে ভোটার কাটার যে পদ্ধতি নিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, উনি কি সওয়াল করে উঠতে পারবেন? আমি আসব, আমি সুদীপের কাছে আসি, এক সেকেন্ড আমি সুদীপের কাছে আসি। বাকিটা তো থিয়েটার হচ্ছে, আমরা জানি। কোনো অপেক্ষা রাখে না যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজনীতির জন্য এই এসআইআর ইস্যুতে একটা অত্যন্ত চর্চিত, অত্যন্ত ইন্টারেস্টিং একটা অপটিক্স তৈরি করে দিয়েছেন, যেখানে দাঁড়িয়ে অন্য দলগুলো, বিজেপির কথা তো ছেড়ে দিলাম,
বামেরা বা আশুতোষ তারাও ফাইনালি এর সারবত্তা অর্থাৎ এর কতটা কার্যকরী এই প্রশ্নটা তুলছেন? দেখুন, আমি প্রথমেই বলি, আমি বাকি তিনটে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য শুনছিলাম এবং আমার একটা কথাই মনে হলো যে এই তিনটে রাজনৈতিক দল যদি এইভাবে একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাটা সারা জীবন ধরে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ধরে চালিয়ে না যেত, তাহলে বোধহয় এইভাবে ফায়ার ব্র্যান্ড মমতা, এইভাবে টাইগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা থেকে আমরা মিস করতাম। আপনাদের ধন্যবাদ। আপনারা যেভাবে ইন্ডিয়া জোটটা নেই, মমতা ইন্ডিয়া জোটটা আছে না বন্দ্যোপাধ্যায়, নেই? আমি বলছি বাংলার রাজনীতির ক্ষেত্রে এই ইন্ডিয়া জোট আছে কি নেই সেটা বড় কথা নয়। দেশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এটাই সবচেয়ে বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা করেছেন সেটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস শুধু নয়, ভারতবর্ষের ইতিহাসে লেখা থাকবে। এক নম্বর কথা, এই যে চয়নবাবুদের থেকে বড় বড় কথা শুনছিলাম, বয়সে বড় বলে উনি, ওনার দলও প্রবীণ বলে ওনারা এইভাবে আগডুম বাগডুম কথাবার্তা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবেন। আপনি মোটামুটি আর আধ ঘন্টা 1 ঘন্টা মতো একটু সময় নিন, আপনার দলকে জিজ্ঞেস করুন। আমি কনফার্ম না হয়ে বলছি না, নির্বাচন কমিশনের হয়ে, মানে যে নির্বাচন কমিশনকে আমরা বিজেপির দলদাস নির্বাচন কমিশন বলছি, সেই দলদাস নির্বাচন কমিশনের হয়ে সুপ্রিম কোর্টে সম্ভবত আইনজীবী থাকছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একটু সময়ের অপেক্ষা করুন। আর দরকার হয় যদি পার্টিটাকে আপনারা বাঁচাতে চান, তাহলে বলুন যে এইভাবে খুল্লা বিজেপির পাশে দাঁড়িয়ে, তবে আপনারা যত করবেন বাংলার মানুষ তত আপনাদের, এখন তো শূন্য, এরপরে মাইনাসে যাবেন। যাই হোক, অন্য রাজনৈতিক দলের কথা আমি আজকে বলবো না, তার কারণ উত্তর মানুষ দিয়ে দিয়েছে এবং অপটিক্স সত্যি তৈরি এই হয়েছে। যে সুদীপ যে খুব সংক্ষেপে নিজের বক্তব্যটা শেষ করে ফেললো, এটা থেকে স্পষ্ট যে আজকে অন্তত তৃণমূল কংগ্রেস তারা একটা স্বস্তির জায়গা, এবং যে কারণেই ও সুদীপকে আমাকে থামাতে হলো না, তার আগে সুদীপ নিজে থেমে গেল। আমি আসবো একটা ছোট্ট, এই সুদীপের থামার সুযোগটা নিয়ে আমি একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে সুপ্রিম কোর্টে আজকে স্বয়ং একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নজিরবিহীনভাবে যে সওয়াল, এর যে রাজনৈতিক র্যামিফিকেশনটা সেটা কতটা তাৎপর্যপূর্ণ দেখুন। অনুভব করেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে অত্যাচার হচ্ছে, নোটিশ ইস্যু হয়েছে, এই মাইক্রো অবজারভার কিভাবে অ্যাভয়েড করা যায় তার পথ খোঁজা শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন আজ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ের মুখে। সহজ বিষয়কে জটিল করেছে কমিশন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, এই অভিযোগ নিয়ে এদিন সিইও দপ্তরে দরবার করে তৃণমূল। সুপ্রিম কোর্টে মমতার পাশাপাশি সিইও দপ্তরেও মাইক্রো অবজারভার নিয়ে সোচ্চার হন চন্দ্রিমা, শশী, পার্থরা। তাদের মতে সর্বোচ্চ আদালতে যোগ্য জবাব পেয়েছে নির্বাচন কমিশন। আমরা ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্ট, মহামান্য ন্যায়ালয়কে, যে তারা আমাদের মুখ্যমন্ত্রীর যে লজিক্যাল কথাবার্তা, যে বাস্তবধর্মী কথাবার্তা, গণতন্ত্রকে রক্ষা করার যে কথাবার্তা, তাকে মান্যতা দিয়েছে। এবং আমরা আশা করি আগামী সোমবার তিনি যেটা শুনবে, মানুষ যারা গণতন্ত্র যাদের হরণ করা হচ্ছে তারা একটা ন্যায় বিচার পাবে, যার পুরো কৃতিত্ব প্রাপ্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির মতে এসআইআর ভণ্ডুল করার জন্যই এই কৌশল নিয়েছে তৃণমূল। আনন্দপুরের অগ্নিকাণ্ড থেকে নজর ঘোরাতেই সুপ্রিম কোর্টে ছুটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কার্যত অশ্বডিম্ব যাকে বলা হয় সেটাই হলো, এবং তিনি একটি বড় रसगोल्ला नहीं फिरलें। ममता बनर्जी इज नॉट अ पैराट्रूपर पॉलिटिशियन। वो ये जानती है भली भांति जी तृणमूल का समय समाप्त है, अभी विसर्जन का जो बाजा बजना है वो हो गया है, और उसी का कारण आज ये सुप्रीम कोर्ट से लेकर के सभी जगह इसका धरना चल रहा है। তৃণমূল আর বিজেপির এই চাপানুতোরকে নিয়ে অবশ্য কটাক্ষই ছুড়ে দিয়েছে সিপিএম। আইনজীবী বিকাশ ভট্টাচার্যের মতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী যা করছেন তা ছেলে মানুষই। এগুলো না সাংবিধানিক ক্ষেত্রে, সাংবিধানিক পদমর্যাদা সম্পন্ন মানুষদের ক্ষেত্রে না অত্যন্ত ছেলে মানুষই হয়ে যায়। এটাই হচ্ছে দুঃখের। নতুন কথা বলতেন, বোঝা যেত, তা তো বলেন কিছু। আমি তো বহুদিন আগেই বলেছি যে ওরা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আমি বলছি এটা হচ্ছে লজিক্যাল ইডিওসি। এই ইডিওসি দ্বারা পরিচালিত হচ্ছে ব্যুরোক্রেসি গোটা ভারতবর্ষের।
যে দেশের প্রধানমন্ত্রী ট্রাম্পের কথায় চলেন আর যে দেশের মুখ্যমন্ত্রী নাটক করে চলেন, সেই দেশের জনগণের কাছে এই ভোগান্তিগুলো হয়। তৃণমূল অবশ্য দিল্লির দরবারে মমতার ভূমিকাকে নিজেদের জয় হিসেবে তুলে ধরছে। দলের নেতা নেত্রীদের দাবি, মুখ্যমন্ত্রীর সব দাবিকেই প্রকারান্তরে মান্যতা দিতে চেয়েছে সর্বোচ্চ আদালত। তাই সোমবারের শুনানি নিয়েও আশাবাদী তারা। কলকাতা টিভি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে প্রিয়াঙ্কা চতুর্বেদী একটা পোস্ট করেছেন, সেখানে কোর্ট রুমের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আইনজীবীরা তিনি লিখছেন, শি ফাইটস ফর হার পিপল ইন দ্য স্টেট, শি ফাইটস ফর হার পিপল অন দ্য স্ট্রিটস, শি ফাইটস ফর হার পিপল ইন দ্য কোর্টস, দ্যাটস হাউ আ লিডার লিডস। মমতা অফিসিয়াল, দুটো ক্ল্যাপের ছবি। আমি এখানেই আশুতোষ আসার চেষ্টা করছিলাম। আমি তো বলছি তো, কে কোথায় ক্ল্যাপ দেবে না দেবে আমরা তার দায়িত্ব নিইনি। আমাদের খুব পরিষ্কার বক্তব্য এখানে, যে আর একটা কথা যেটা খুব অ্যালার্মিং, এটা তোমার চ্যানেলেই বলে রাখি, তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা বড় চক্রান্ত করছে। চক্রান্তটা কি, সেটা হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলছি, যাদের ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, যাদের ডকুমেন্ট রেজিস্টার্ড হয়ে গেছে, কোনো রকম এআইকে কাজে লাগিয়ে তাদের নাম ডিলিট করা যাবে না। তার কারণ এটা একটা বড় চক্রান্ত হচ্ছে। এ নিয়ে আমরা আমাদের প্রতিবাদ পত্রও পাঠিয়েছি সিইও দপ্তরে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে, এবং আমরা আশা রাখবো যে এরকম কোনো পদক্ষেপ যাতে গ্রহণ করা না হয়। তার কারণ এই জিনিসটা হলে জানবেন, মানুষ এর যে বিপর্যস্ত ফেলার যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা যাতে অ্যাভয়েড করা যায়, জন্য ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে। এক, দুই হচ্ছে দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সি কত। এখানে আশুতোষ প্রশ্ন তুমি যেটা বললে খুব ভাইটাল। আমার বক্তব্য যে এক্ষেত্রেই তো, যেহেতু তোমরা ইন্ডিয়া জোটভুক্ত দলগুলো, তামিলনাড়ুতে হচ্ছে স্ট্যালিন, কেরালা সেখানে লেফটরা রয়েছে, তোমাদের সবাইয়ের তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা একজোটে তো এই লড়াইটা লড়া যেতে পারতো, দিল্লিতেই লড়া যেতে পারতো, নির্বাচন কমিশনে লড়া যেতে পারতো, কোর্টে লড়া যেতে পারতো। দেখুন উনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়টা থিয়েটার বলছো কেন? না, ওনাকে বলুন কাল থেকে কংগ্রেস করতে। তার কারণ হচ্ছে আমি তো কংগ্রেসের প্রতিনিধি, আমি তো কংগ্রেসের কথাটা বলতে হবে। কংগ্রেস কি কি করেছে মানুষের জন্য সেটা তো বলতে হবে। উনি তৃণমূল কংগ্রেসের নেত্রী, উনি তৃণমূল কংগ্রেসের দল, উনি কি করছেন সেটা তৃণমূলের দলের লোকেরা বলবে। আমাকে তো আমার কথাটা বলতে দিতে হবে। না, যখন মানুষের সাফারিং এর প্রশ্ন আসে তোমাদের কথা মতো, আনন্দপুরে এত লোক সাফার করেছে কেউ দেখতে পেল না, আনন্দপুরে এত লোক সাফার করলো কেউ দেখতে পেল না। যাই হোক, আজকে সেটা টপিক না। আমি যেটা আসি সেটা হচ্ছে, দেখুন 94,49,132টা নাম তালিকা ঝুলছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, ঠিক আছে, এটা এক। দুই, নো ম্যাপিং কত, 31,68,426টা। রোল অবজারভার পাঠিয়েছেন কটা, প্রথমে 18, তারপরে যোগ করে 33, ঠিক আছে। সুপারভাইজার কটা আছে আপনার এখানে, 8,136। 7,000-এরও বেশি মাইক্রো অবজারভার অ্যাডিশান হচ্ছে আরও, এটা জেনে রাখবেন, অ্যাডিশান হচ্ছে। আজকে যা দেখলেন অ্যাডিশান হচ্ছে। এবং এই আরও 7,327, 80,661টা বুথ আছে, 81টা বুথ আছে। আমি শুধু একটা জিনিস বলছি নির্বাচন কমিশনকে, এখনও অবধি যে হিয়ারিং বাকি আছে, এবং আপনারা জানেন কি না জানি না, সুপ্রিম কোর্টের অর্ডার নির্বাচন দপ্তর পশ্চিমবঙ্গে প্রায় 10 থেকে 12 দিন পর ফলো আপ করেছে, এটা অন রেকর্ড। এবং এই সুপ্রিম কোর্টের অর্ডারে যা যা ছিল সেগুলো ইমপ্লিমেন্টেশন করতে আরও 3 দিন, মোট 15 দিন। এবং আরও সারপ্রাইজিংলি পশ্চিমবঙ্গে ইলেকশন দপ্তর কিভাবে কাজ করছে দেখুন, হয়রানি করার যে চেষ্টা, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে এই যে 58,20,899টা নাম প্রথম তালিকায় রয়েছে, এবং আমাকে আমরা বলছি আমাদের পয়েন্ট, সেখানে বিক্ষোভ দেখিয়েছো, বিষয়টা জানতে আজকে দাঁড়িয়ে একটা দৃশ্যপটই সেটা সমস্ত ফোরামকে রুল করছে, সেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি। না, আমাদেরও তো কোর্টে মামলা আছে, আমরা তো এরকম করছি না, এত তো হাইপার এক্সাইটেড আমরা হচ্ছি না, আমরা তো কোর্টের রাহুল গান্ধী গেলে আমরা আরো হাইপার। আচ্ছা, আমরা একটা, আরে রাহুল গান্ধী তো নাঙ্গা করেছে ইলেকশন কমিশন কি করে চুরি করে সে তো দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর্টে গেছেন, আমি বুঝতে পারছি না একটা জিনিস, দেখুন উনি তৃণমূল কংগ্রেস হয়ে হাইকোর্টে যাবেন না, সুপ্রিম কোর্টে যাবেন না, জেনিভা কনভেনশনে পৌঁছে যাবেন, সেটা তৃণমূল কংগ্রেস বলবে। আমরা বারবার করে বলছি, আমি কংগ্রেস করি, আমি কংগ্রেসের মুখপাত্র হিসেবে কংগ্রেসের কথাটা বলবো। রাহুল গান্ধী আমাদের নেতা, রাস্তা দেখিয়েছেন লড়াই করার, কেউ অনুপ্রাণিত হলে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার এই জায়গায়, নির্বাচন কমিশন এখনো অবধি সবথেকে বড় ব্রেকিং হওয়া উচিত, নির্বাচন কমিশনে যারা এসআইআর
করার জন্য পশ্চিমবঙ্গে লাফালাফি করছিলেন, তারা বলেছিলেন ঘুষপেটিয়া এত, রোহিঙ্গা কত, এখনো অবধি আমরা জানি না। তোমরা তো প্রেস জানে কিনা জানি না। নির্বাচন কমিশনকে আমরা বহুবার চিঠি লিখে জানার চেষ্টা করেছি, কেন যে তারা উত্তর দেন না। ভ্যালিড প্রশ্ন, বাট না, না। আনফরচুনেটলি Unfortunately আজকে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের না, না। কোর্টরুমের ছবি, আপনি সেটা headline- রুল করবে, কিছু করার আপনি নেই। হেডলাইন Can't করবেন help. কি করবেন না Can't সেটাও help. আপনার হাউসের পলিসি। Disappoint, না না, আমার হাউসের না, কিন্তু- সব দেখো তুমি, কিন্তু- জাস্ট ওপেন ইট। কিন্তু- আমার না, না, হাউসের পলিসি আমি- না, আমি বলছি, তুমি যে আমি হাউস বলছি, চাও সেটাই আমি- দেখো। আমি বলছি তুমি যেটাই কংগ্রেসের- চাও, তোমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি হতে বলছি- পারে। আমি বলছি আমার পৃথিবী- বক্তব্য এই হেডলাইনটা আজকে রাহুল গান্ধী নিতে পারতেন। আমি একটা কথা শুধু রাহুল বলি, গান্ধী এই headline-টা আরে নিতে ওনার ছবি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে গিয়ে ঝুলুক, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। এই কিন্তু হেডলাইনটা নিতে পারতেন রাহুল গান্ধী। আমরা এটা আজকে আর কোনো আচ্ছা, পলিসি এই হেডলাইন, আচ্ছা আমি একটা কথা বলছি, হেডলাইন এক সেকেন্ড, আমি একটু সুদীপের হেডলাইন কাছে নেওয়ার জন্য কি রাজনীতি করতে হবে না মানুষের জন্য রাজনীতি করতে হবে? সুদীপের কাছে আসি। সুদীপ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আশুতোষ, অঙ্কনরা তো বলছি আমি ছেড়ে দিলাম, কিন্তু তোমাদের ইন্ডিয়া জোটভুক্ত বাকিদের তরফ থেকেও আসছে আইদার তিনি নাটক করছেন অথবা তিনি হচ্ছে হেডলাইন ম্যানেজমেন্ট আমি আমার শব্দ চয়ন ঠিক অথবা রেখেছি। হচ্ছে থিয়েটার বলেছো একবার। না, আমি আমার শব্দ চয়ন কিন্তু ঠিক রেখেছি। থিয়েটার বলেছো একবার। সে দেখুন, থিয়েটার, সিনেমা, দাদা, আমি সিরিয়াল সবটাই তো কংগ্রেস- চলে, এক second, বাংলার প্রায় মানুষ তো দেখছে। 3.5 মিনিট ধরে কংগ্রেসের বক্তব্য শুনলাম। মানে যাই হোক, ঠিক আছে, টিভিতে বলুক, এমনি মাঠে ঘাটে তো বলার সুযোগ পায় না, কোর্টে তো বলেই না, ছেড়ে কে দিই। আপনাকে বলেছে আমি জানি না, আপনি মনে হয় আজকে ঠিক মমতা মতন বন্দ্যোপাধ্যায় দেখেননি খবর টবর পুরোটা। দীর্ঘদিন মাঠে লড়াই করে বাংলাকে জিতিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে ভোটে সরকার লড়াই করেছেন। করে বাংলাকে জিতিয়েছেন। টেকনিক্যাল ইস্যু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে লড়াই করে বাংলাকে জিতিয়েছেন, কোর্টে লড়াই করেও বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ই জেতাবেন, 1 নম্বর। 2 নম্বর, আমি আশুতোষ দা সহ চয়ন দা, আমি সবার কথার উত্তর দেবো। বিইং আ জুনিয়র পলিটিশিয়ান, আমার মনে হয়, আপনি আর মাঝখানে একজন মামলাবাজের নাম বললেন, হি ইজ আ মিসোজিনিস্ট পলিটিশিয়ান। আমার মনে হয় যে এই সমাজ থেকে আমরা যে ইয়াং জেনারেশন রাজনীতি করতে এসেছি, আমাদের সমাজ থেকে এই জাতীয় মিসোজিনিস্ট কীটপতঙ্গগুলোকে যদি আমরা বাদ দিতে পারি, তাহলে রাজনীতি সমাজ গোটাটাই শুদ্ধ হয়। তার কারণ রাজনৈতিক সারবত্তা যখন হারিয়ে যায়, রাজনৈতিক বক্তব্য যখন কে নামটা বলতে হবে তো, বুঝতে পারছি না। তখন মিসোজিনিস্টিক কমেন্ট যে করা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ আছে? আমি জিজ্ঞেস না, করছি কে নামটা বুঝতে পারছি না, নামটা যদি বলে ভালো হয়। এই আপনারা প্রসঙ্গ- খুঁজে নিন না। এই প্রসঙ্গ আমি তো তুলবে না, নামটা বলবো কিসের না। টপিক সরিয়ে সরিয়ে দেওয়া দিচ্ছে? হোক, সরিয়ে দেওয়া হোক রাজনীতি থেকে, এই ধরনের কথাবার্তা কোনো বলবার কে? সরিয়ে দেওয়া হবে আমরা তো। মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে সরিয়ে যদি একবার দেওয়া করে হবে। নিয়ে আসি, তাহলে না, আপনি- জয়রাজি- আপনি সমর্থন আমি জিজ্ঞেস করেন। করছি মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি জিজ্ঞেস করছি মমতা বিকাশ বন্দ্যোপাধ্যায় রঞ্জন ভট্টাচার্যের নিয়ে আসবো। সামনে বিকাশ যে রঞ্জন মন্তব্য, বক্তব্য না না, নিয়ে আপনি বলছেন, সমর্থন এবং কি কি করেন না, বলছেন? একটাই উত্তর, ক্ষমা এক চান। সেকেন্ড, আমি সমর্থন করেন না, সমর্থন করেন না। করছি কি বিয়ে করছি সেটা কি রাজনীতি সমর্থন হবে? করেন না, করেন, এটা সমর্থন পরের করেন। প্রসঙ্গ। কিন্তু আপনি আমার সমর্থন প্রশ্ন করেন। হচ্ছে, আপনি এই সিপিএম করেন তো, সংস্কৃতি আপনি তো মমতা সমর্থন বন্দ্যোপাধ্যায় করবেনই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো এনেছিলেন, সমর্থন নির্দিষ্ট করবেনই। হবে, অনিল বসুর উত্তরসূরি আপনারা। না না, আরে আপনারা অনিল বসুর উত্তরসূরি। মিসোজিনিস্টিক আপনি তো আপনারা হেডলাইন অনিল মমতা বসুর বন্দ্যোপাধ্যায় উত্তরসূরি। এই উত্তরটা আপনাকে দিতে হবে। মিসোজিনিস্টিক, আপনি দিতে পারবেন না, আমি আপনারা জানি না। মিসোজিনিস্টিক, বসুর চন্দা, উত্তরসূরি। আপনি সুদীপের চ্যানেল এক সেকেন্ড, সুদীপকে না না, এই বাজে কথা বিকাশ বলবেন না। ভট্টাচার্য- একদম 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 সুদীপের চ্যানেল সুদীপকে বলবেন। ফ্রাস্ট্রেশন চ্যানেলের উপর ওগড়াবেন না। আমি ফ্রাস্ট্রেশন উগড়াচ্ছি না। এই এই বয়সে বিকাশ আমার ফ্রাস্ট্রেশন frustration আপনার জন্য এই channel চ্যানেলকে এর উপর রাখবেন না। উগড়াবেন না। উত্তরসূরি। এই চ্যানেলকে রাখবেন আমার। প্লিজ, এই কাউকে Simple লাগবে না প্রশ্ন, আপনাদের। simple প্রশ্ন। বিকাশ আপনাদের রঞ্জন ভট্টাচার্য যেটা বলেছেন, আপনাদের এক সেকেন্ড অবস্থা, আপনাদের এটা অবস্থা বিকাশ রঞ্জন আপনাদের ভট্টাচার্য কাউকে বললেন, উনি কি লাগবে না। বলেছেন তার কোন ব্যক্তিগত অতি বিবরণ দর্পে দেবেন। হতা লঙ্কা, আপনি আমার অতি জিজ্ঞেস মানে করছেন। চক্রবাবা। আপনি মুখপাত্র তো। আমাদের অতি পার্টির দর্পে হতা লঙ্কা, সাংসদ। অতি মানে কার বক্তব্য চক্রবাবা। এখনো শুনবো? সাংসদ তিনি? আমি পার্টির কথা বলতে তিনি এসেছি, কি আমি বিকাশ সাংসদ? রঞ্জন ভট্টাচার্যের কথা তিনি বলতে কি আসি। সাংসদ না সাংসদ? খুব পরিষ্কার, আমি সাংসদ তো বটেই, কিন্তু উনি তো ওনার কথা বলেছেন। Anyways, You talk to me. সুদীপ, anyway, You talk to me. সুদীপ পয়েন্ট আপনি আমার সাথে কথা বলুন। সুদীপ পয়েন্ট আপনি আমার সাথে কথা বলুন। আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি আমার সাথে কথা বলুন। এটার উত্তর দিতে আপনি আমার সাথে কথা বলুন। উত্তর দিতে পার্টির অনীহা, কথা যখন বলতে চয়নদা, এসেছেন, প্লিজ, এটা আমরা এটুকু স্পেস দিই চয়নদা। We have that guts. চয়নদাকে এটু চয়নদা আমাদের রেগুলার আমাদের প্যানেলিস্ট, আমরা এটুকু স্পেস দিই, বোঝাই যাচ্ছে ওনার অস্বস্তির জন্য উনি এটাকে অ্যাভয়েড করতে চাইছেন, আমরা এটুকু স্পেস দিই সুদীপ। না না, এরকম Please. অস্বস্তি তৃণমূল কংগ্রেসের হয় না। তৃণমূল কংগ্রেস 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়, ব্যবস্থা নিয়ে পদ থেকে সরিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কতগুলো নাম বলবো আপনাকে? কবে সরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কতগুলো নাম বলবো আপনাকে? এখনো তো দলের সুপ্রিমো। সুতরাং যা যা তারপরে বলছেন, ডিফেন্ড মানে করছে। অশ্লীল কথাবার্তা সবচেয়ে বলছেন, আনফরচুনেট হচ্ছে ছাড়ুন। তারপরে ডিফেন্ড করছেন ওখানে বসে ডিফেন্ড করছেন। আপনাদের তো এবং প্রতিদিনই defend আপনারা করতে হবে মমতা আপনারা বন্দ্যোপাধ্যায়কে। দিল্লির পাজামা ধরে বাজে ঝুলুন। বাজে কথাবার্তা না বলবেন না, না। আপনারা আনপার্লামেন্টারি কথা নয় এটা সুদীপ, বললাম না? এটা চলে অন্য দিকে চলে যাচ্ছে। আনপার্লামেন্টারি শব্দ না, আনপার্লামেন্টারি
ডিবেটটা অন্যদিকে চলে নো যাচ্ছে। শাড়ি নো পাজামা এনিওয়ে না না কোনো আনপার্লামেন্টারি শব্দ সেটা যেই বলুন না কেন সেটা অ্যালাউড নয়। না না আমি না 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 ওরা- সুদীপ নো দিস ইজ নট ডান অন্যদিকে নো চলে দিস যাচ্ছে ইজ নট ডান দিস ইজ জমিদারদের- নট ডান সুদীপ দিস ইজ নট ডান আমি দিল্লির আনপার্লামেন্টারি জমিদার না না আনপার্লামেন্টারি শব্দ আমি নয় বলেছি ঠিকই। দিল্লির এনিওয়ে জমিদারদের। এনিওয়ে নো 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 দিল্লির জমিদারদের পকেটে থাকুক নো CPM শাড়ি নো পাজামা কাম টু দ্য পয়েন্ট সিম্পল পিরিয়ড বলো ডেফিনেট আরে এরা এত বছর ধরে এরা বলেছিল কালীঘাটের ময়না এখানে সব হয় না, এটা তো সিপিএম দেওয়ালে লিখেছিল ভাই। আরে করেছিল acknowledgement বলে নিয়ে তো বলো আজকে না, যেগুলো 34 দিচ্ছে না বছরে নির্বাচন CPM এর এই কমিশন। শূন্য এই অবস্থা। না না কিন্তু সুদীপ যে প্রশ্নটা এটা CPM তুলছে, এক সেকেন্ড না, না, আমি অনেক এক সেকেন্ড আমি অনেকক্ষণ শুনেছি। আমার প্রশ্ন আমি 3.5 মিনিট আমার ধরে কংগ্রেস প্রশ্ন বলেছে শুনেছি। সুদীপ এক সেকেন্ড আমার প্রশ্ন নির্দিষ্টভাবে যে আজকের এই কোর্ট রুমের যে ঘটনাক্রম তার থেকে টেক অ্যাওয়ে কি এসআইআর নিয়ে টেক অ্যাওয়ে কি পলিটিক্যাল টেক অ্যাওয়ে বলছি না টেক আরে অ্যাওয়ে আমরা তো প্রাথমিক জয় তো আপনি ভাবুন না, ইলেকশন কমিশনকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট, 1 নম্বর। এখানে অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা এত বড় বড় কথা বললেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে, আজ অবধি এই মানুষের আওয়াজ, মানুষের কান্না, মানুষের হয়রানি, এই হয়রানির আওয়াজটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কে তুলে ধরেছে? আজকে দেশের চিফ জাস্টিসের সামনে এই যে মানুষের হয়রানির ছবি, 150-র বেশি মানুষ মারা গেছে, এবং এই যে আশুতোষদা বলছিলেন যে নির্বাচন কমিশন অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করতে পর্যন্ত দেরি করেছে, আপনারা একটু লাইভ লতে গিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্যার সুপ্রিম কোর্ট আপনি বলবার পরেও নির্বাচন কমিশন আপনার কথা মানছে না, কন্টেম্পট অফ কোর্ট হচ্ছে, আপনি উত্তর নেব গণতন্ত্রকে সুদীপ এক বাঁচান। সেকেন্ড অঙ্কন এক সেকেন্ড অঙ্কন না আমি অনেকক্ষণ ধরে শুনছি, আমার কথা হচ্ছে হলো দেখুন লর্ড সেভ দ্য ডেমোক্রেসি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় না বলেছেন না এবার এই যে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বা তৃণমূল বলছে এটাকে নৈতিক জয়, বা আজকে মমতা ব্যানার্জিকে নিয়ে ইয়ে হচ্ছে, এবার দেখুন কে কোনটাকে জয় ধরবে এটা তো আপনি বলতে পারবেন না। এখন অপারেশন সিঁদুরের পরও বলেছিল পাকিস্তান আমরা জিতে গেছি, কার্গিল যুদ্ধের পরও বলেছিল আমরা জিতে গেছি। তো এবার যে জিতার কথা বলছে, আমি বলছি এতগুলো মৃত্যু নিয়ে কথা হচ্ছে, অশোক দাসের দাদা আমি তোমার সময় বলিনি, এক সেকেন্ড, আমি তোমার সময় বলিনি, আমি তোমার সময় বলিনি, আমি তোমার সময় বলিনি। তোমাকেও একটা কথা বলছি যে যখন ভারত এবং পাকিস্তানের প্রসঙ্গ এবং দেশটা পাকিস্তানের, তার সঙ্গে আমাদের দেশের কোনো না না আমি একটা উদাহরণ দিলাম, আমি একটা উদাহরণ দিলাম যে জয় পরাজয় সেটা নয়, আমি সেটা স্বাভাবিক উদাহরণ দিলাম। তো এবার হচ্ছে হলো অশোক দাস। তোমার কি মনে হয় অপারেশন সিন্দুর? আরে বাবা দাদা আমি কিন্তু পুরোটা তোমারটা চুপচাপ শুনেছি, এক শব্দ বলিনি, যারা বলেছে তাদের সময় বলো। অশোক দাস যে বিএলও মারা গেলেন মুকুন্দপুরে, তার হয়ে কবে মমতা বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বর হবে? এত তো বলা হলো উনি মানুষের হয়রানি নিয়ে কণ্ঠস্বর হয়েছেন। যে 27 জন মানুষ আনন্দপুরে মারা গেলেন এবং যে 25টা লাশ এখনো খুঁজে পাওয়া গেল না, সেই মানুষগুলো, তার পরিবারগুলো, তাদের কোনো হয়রানি নেই। সেই হয়রানি নিয়ে মানুষের কণ্ঠস্বর কবে হবে? যে 26,000 চাকরি প্রার্থী তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, দাদা এই যে মুশকিল, তুমি যখন কার পাজামা কিনে বলছিলে আমি সেটা বললাম, তো আমার টপিকের সময় আমার কথা ঢুকবে কেন? এবার আমার কথা হচ্ছে বাংলার মানুষের নিয়ে কথা হবে। তো বাংলার মানুষ যখন 26,000 চাকরি চলে গেছিল, সেই দিন মানুষের হয়রানি, সেই দিন 26,000-এর কথা মনে পড়েনি না? সেই সময় চুরি দুর্নীতিগুলো আমরা করেছিলাম বলে সেই সময়, সেই দিন আমি সুপ্রিম কোর্টে যাব না। যে ডিএ মানুষগুলো যারা তাদের হকের ডিএটা পাচ্ছে না, তাদের পরিবারের হয়রানি হচ্ছে না, তাদের বঞ্চনা হচ্ছে না, তারা ক্ষতিগ্রস্ত নয়, তাদের হয়ে মমতা ব্যানার্জি কবে সওয়াল করবেন? শুধুমাত্র যেখানে যেখানে তৃণমূলের রাজনৈতিক ফায়দাটা রয়েছে, এখানে ভোট ব্যাংকটা কার? সাদ রানীর মতো বাংলাদেশি জঙ্গি কাদের বদান্যতায় ডবল ভোটার কার্ড নিয়ে বসেছিল, শেফালি খাতুন থেকে ধরে একাই একের পর এক ঘটনা। কত বাবা বলেছে আমার 4 জন ছেলে রয়েছে বীরভূমে, আমি এতদিন জানতামই না। এই ধরনের ভোট ব্যাংকটাকে বাঁচানোর জন্য যে আজকে মানুষের কণ্ঠস্বর হয়ে রয়েছেন, আমার সহজ কথা, মানুষের হয়রানি, আনন্দপুর থেকে 26,000 চাকরি যা চলে গেছিল, সেই সময় হয়রানি আমি চয়নদার কাছে আসি। চয়নদা, আমি একদম নির্দিষ্টভাবে যদি দেখি যে আমাদের রাজ্যে প্রায় 33% সংখ্যালঘু ভোটার,
সাম্প্রতিক অতীতে ধরা যাক সাগরদিঘি বা বালিগঞ্জ বিধানসভা নির্বাচন, সেখানে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেস থেকে, যদিও এগুলো একদম আলাদা আলাদা কেস স্টাডি, যে সেখানে সংখ্যালঘু ভোটারদের একটা অংশ তারা তৃণমূল থেকে মুখ ফিরিয়েছে। এর মধ্যে আমরা হুমায়ুন কবিরের পার্টি ফরমেশন দেখলাম, বাবরি মসজিদ নিয়ে বিতর্ক দেখলাম, তহা সিদ্দিকি আমরা বিভিন্ন সময় সরকারের সমালোচনা করতে দেখছি, নওশাদ সিদ্দিকি তিনি ভীষণ রকমভাবে ময়দানে আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আপনি অপটিক্স বলুন, আপনি আসলে এটাকে নাটক বলুন, আপনি যাই বলুন, কিন্তু সেই অপটিক্সের দিক দিয়েও এই যে বিজেপি বিরোধিতায় আমি কোনো ফ্রন্ট ছাড়ছি না, মমতা বন্দ্যোপাধ্যায় যে মেসেজটা দিতে চাইছেন যে বিজেপি বিরোধিতায় আমি মাঠে, আমি কোর্টে, আমি নির্বাচন কমিশনে, এটা কি কোথাও যদি কিছু ক্ষোভ বিক্ষোভ, হতাশা, উষ্মা সংখ্যালঘু ভোটারদের একটা অংশের তৃণমূল সম্পর্কে হয়েও থাকে, সেটাকে আবার রিকভার করাবে না? দেখুন, একটা কথা বলি, আপনি যেটা বলছেন সেটা আপাত দৃষ্টিতে অনেকেরই মনে হতে পারে যে সঠিক কথাই, কিন্তু আমাদের যা অভিজ্ঞতা সেটা একটু অন্যরকম। আমাদের কমরেডরা উস্তি, মগরাহাট এই চত্বরে প্রায় 5 দিন ধরে জেলে ছিলেন। কেন ছিলেন? এসআইআরের বিরোধিতা, হয়রানিতে বিরোধিতা করতে গিয়েছিলেন। মমতা ব্যানার্জির পুলিশ লাঠিচার্জ করেছে, অ্যারেস্ট করেছে, মিথ্যে মামলা দিয়েছে, ছাড়া পেয়েছেন তারা 4-5 দিন হাজতে থাকবার পর। এবং সত্যি কথা বলতে আমাদের এসআইআরের যে আন্দোলনগুলোতে থানা ঘেরাও বা বিডিও অফিসে ঘেরাও করলে অনেক সময় দেখা গেছে পুলিশের তাড়া খেয়ে দৌড়তে হয়েছে, কয়েকজন গা ঢাকাও দিয়েছিলেন, পাছে তাদের কেরিয়ারের ক্ষতি হয়ে যায়। এই জায়গাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় স্পেস ডেমোক্রেসির কথা বলছিলেন না, নিজের রাজ্যে উনি ডেমোক্রেসিটাকে তেমনভাবে বিশ্বাস করেন না, আমাদের অভিজ্ঞতা তাই বলছে। 2, যেটা আপনি বলছিলেন যে সংখ্যালঘুদের মন পাওয়া ইত্যাদি প্রভৃতি, সংখ্যালঘুকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা উচিত না উচিত নয়, এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নীতি নৈতিকতার জায়গাটাকে উনি ভেঙে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমার এখানে একটা প্রশ্ন আছে, হুমায়ুন কবিরের সঙ্গে যখন মোহাম্মদ সেলিম দেখা করতে যান বা আসন সংযোগে মন বুঝতে যান, তখন সেটা নীতি নৈতিকতার। একটা কথা আপনাকে বলছি, আপনার এখানে যারা রয়েছে প্রত্যেকের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক কিন্তু থাকছেই। আজকে ওর বাড়িতে কোনো রকম ঘটনা যদি শুনি, আমি যেতেই পারি দেখা করতে, সল্টলেক চত্বরে গেলে আমি অঙ্কনের বাড়িতে যেতেই পারি দেখা করতে, অঙ্কনের সঙ্গে কিন্তু আমার রাজনৈতিক বোঝাপড়া হবে না, হওয়া সম্ভব নয়। আমাদের একটা জায়গায় দুটো রাজনীতিবিদের চোখ যদি মুখোমুখি দেখা হয়, মুখোমুখি দেখাই তো হয়েছে, তার সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা তো নেই, পরিষ্কার পরে তো বলেই দিয়েছেন। এবং জোটের সিদ্ধান্ত মোহাম্মদ সেলিম একা নেবেন না আমাদের পার্টিতে, এটা তো নির্দিষ্টভাবে বলাই রয়েছে। যেরকম কথা আমি খুব স্পষ্টভাবে বলতে চাইছি সেটা হচ্ছে যে লড়াইয়ের স্পেস, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের স্পেস মমতা বন্দ্যোপাধ্যায় একা ইউজ করতে চাইছেন এবং বাকিদেরকে গায়ের জোরে হটাতে চাইছেন, এটাই আমাদের বক্তব্য। যদি ওনার সদিচ্ছা থাকতো বিজেপিকে হটাবার জন্য, উনি এই ভোট ব্যাংকের রাজনীতিটা, আমি এই প্রশ্নটা এক্স্যাক্টলি যে প্রশ্ন চয়নদার কাছে করেছিলাম, আমি যেহেতু মালদা এবং মুর্শিদাবাদ যেখানে কংগ্রেসের স্টেট রয়েছে, এক সেকেন্ড আমি তোমার কাছে উত্তর নেব, তার আগে আশুতোষ খুব সংক্ষেপে, আমার সময় সংক্ষিপ্ত, এক সেকেন্ড আশুতোষ প্লিজ, এরকম ভাবে সাইড করো না, এক সেকেন্ড, না না টিকা টিপ্পনি না প্লিজ, টিকা টিপ্পনি নয়, কোনো পার্সোনাল টিকা টিপ্পনি নয়। আশুতোষ পয়েন্টে এসো, 1 মিনিটের মধ্যে এই প্রশ্নটার উত্তর দাও যে সংখ্যালঘু ভোট যদি সত্যি সত্যি সংখ্যালঘু মানুষের একাংশ তারা তৃণমূলে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়ে থাকেন, আজকের এই বার্তাটা সেটাকে রিকভার করবে না? আচ্ছা, আমি বুঝতে পারছি না, পশ্চিমবঙ্গের মুসলমানরা কি দেখছেন না? মাদ্রাসা শিক্ষকদের গিয়ে জিজ্ঞেস করো তো কি অবস্থা তাদের, কেন তাদের এরকম রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে দীর্ঘ 50 দিন ধরে, রাস্তার মাঝখানে ধুলোবালি ময়লা খেয়ে, এগুলো মানুষ দেখছে না? যারা 26,000 চাকরি গেছে, ওখানে কি হিন্দু মুসলমান উভয় তো আক্রান্ত হয়েছেন, জানেন না? মানুষ হিসেবে গণ্য করতে হবে। মালদার জনতা খুব ভালো করে জানে যে ওখানে কংগ্রেস মানুষের সঙ্গে থাকে, আর সারাদিন গোষ্ঠীবাজি করে তৃণমূল, এবং তৃণমূলকে ওখানে রোজ পেটায়, এটা রোজ খবরে আমরা দেখি। তাই নতুন করে বলার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত প্রশ্ন হচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেই ব্যক্তি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি একসময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন 1.5 কোটি পশ্চিমবঙ্গে প্রায় অনুপ্রবেশকারী রয়েছেন, এবং আজকে গিয়ে সওয়ালও করেছেন। এবং আমি শেষ করে নিই, ফর্ম 7, ভাই এটা বুঝতে হবে, ফর্ম 7 নিয়ে যে বিজেপির চক্রান্ত পশ্চিমবঙ্গে, তার জন্য 4 দিন বাড়িয়েছিল নির্বাচন দপ্তর, খোঁজ নিয়ে দেখুন ভালো করে, 19 তারিখ অবধি ডেট করেছিল। এবং এই 24/6 যে অর্ডার ছিল, 5A ক্লজ 5A ক্লজ 5B অ্যাকনলেজমেন্ট নিয়ে, এখনো যাদের হিয়ারিং হয়ে গেছে, আরে শোনো না ভাই একটুখানি, আরে এই ফর্ম 7 বললেই বিজেপি লাফাচ্ছে, মুশকিল ফর্ম 7 বললেই বিজেপি লাফাবে। সুদীপ প্লিজ। এখানে বিজেপির প্রতিনিধি বলবার সময় বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এত লাফালাফি করছেন, এত কিছু করছেন, তার কারণ এখানে এই রোহিঙ্গা বাংলাদেশি এসব ঢুকে বসে আছে, এদেরকে বাঁচাতে চাইছেন। আমার প্রথম প্রশ্ন,
অমর্ত্য সেন রোহিঙ্গা না বাংলাদেশি? 2 নম্বর প্রশ্ন, জয় গোস্বামী রোহিঙ্গা না বাংলাদেশি? নেতাজি সুভাষ বোসের ভাই, নেতাজি সুভাষ বোসের পরিবারের লোক, তিনি রোহিঙ্গা না বাংলাদেশি? তাদেরকে রোহিঙ্গা বলে ডাকা আজকে হয়েছে? আজকে আমাদের তাদেরকে বনগা, রোহিঙ্গা বলে ডাকা বাগদা, হয়েছে? কি কারণে ডাকা হয়েছে? শুধু রোহিঙ্গাদের ডাকা ভাই হচ্ছে? বোনেদের নাম বাদ গেছে। কজন রোহিঙ্গাকে ডাকা এবং হয়েছে একটু বলুন। না না, আমি জানতে চাইছি যে আরে এই যে এই না, কথাটা আমরা যে জানতে ডাকা চাই, হচ্ছে মানে ঘুষপেটিয়া রোহিঙ্গা। বলুন। বাইরে finish. বাইরে আছে না না, ভাই, আমাকে বলো let me রোহিঙ্গা ডাকা finish. হয়েছে, রোহিঙ্গা ঘুষপেটিয়া না ডাকা না না আছে, না, বলে আরে দিন। বাবা, অনুপ্রবেশকারী নেই তার মানে? সাদরালি কতজন ভোটার আছে ছিল সেটা না? বলুন না। নওদা এটা বলুন, হরিয়ানা আছে। কতজন আছে সাদরালি ঘুষপেটিয়া? ভোটার বলুন ছিল আগে। না? আরে আমি তো একই ভোটার, নাম আপনিও তো জানতে ভোটার। চাই। শেখ আমি বলছি, সাদরালি আরে আপনিও ভোটার, যে বললো আপনিও যে ভোটার। আমাকে ভোটার আমরা সবাই তালিকায় জানতে চাই তৃণমূলের যে পঞ্চায়েত পশ্চিমবঙ্গে ঢুকিয়ে ঘুষপেটিয়া দিয়েছে। কত? সে ভোটার তালিকায় আমরা যেখানে ঢুকলো বাস কিভাবে? করি এক ঘুষপেটিয়া সেকেন্ড, কত? সুদীপ, যেখানে এক জাল সেকেন্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সব পাওয়া যায়। সুদীপ, এইটাই জিজ্ঞাসা করুন না নির্বাচন অনুপ্রবেশকারী কমিশনকে, জিজ্ঞাসা আছে। করছেন তা না? আমরা তো একদম জিজ্ঞেস ঠিক করেছি, বলেছেন, আপনারা অঙ্কন। উত্তর দিচ্ছেন না তো। আমি তো নির্বাচন আরে এটাই তো কমিশন মজা, বলেছি। পদ্ম কমিশনের যারা বলে তারা বলছে। অনুপ্রবেশকারী অবশ্যই আছে, সেই অনুপ্রবেশকারীকে আমরা চিহ্নিতও করেছি। অনুপ্রবেশকারী একটি নাম বলি, উজ্জ্বলা বুরুঙ্গুলে, মহারাষ্ট্রের নাসিকের বিজেপির প্রার্থী, হ্যাঁ। যিনি বাদ দাও, বীরভূম জেলার দুবরাজপুরে বাদ দাও, 194 নম্বর obviously বাদ দেওয়ার উচিত। ভোটার হয়ে ঢুকে পশ্চিমবঙ্গের পড়েছে। ভোটার তালিকায় থাকবে না, তিনি বাদ হচ্ছেন দাও। অনুপ্রবেশকারী। প্রশান্ত কিশোরও তো অনুপ্রবেশকারী, সেই নামটাও এক বলো। নম্বর। ভবানীপুরে ঢুকলেন কিভাবে তো প্রশান্ত কিশোর? আমি আপনাদের তাহলে দুজন প্রশান্ত বেরোলো কিশোরকে এখনো। ভবানীপুরের ভোটার কার্ডটা তো নির্বাচন কমিশন দিয়েছিল ভাই। না তখন না, নির্বাচন কমিশন হ্যাঁ, issue তাহলে করেছিল কেন এটাও ভোটার কার্ডটা? নির্বাচন কমিশন দিয়েছিল। কেন করেছিল? সবটাই নির্বাচন 10 কোটি কমিশন ভোটারে করেছিল। দুজন অনুপ্রবেশকারী এখনো। তোমরা লজ্জা করো, তোমরা একটি নেতাজি, বাংলার এক জয় BJP জওয়ান, একটা কথা বলছি, জয় হিন্দ আমরা স্লোগান আজকের যিনি দিনে জন্ম দেখে বুঝতে দিয়েছেন পারছি মমতা ভারতবর্ষের ব্যানার্জি বারুদ, রাজনৈতিকভাবে নেতাজি সুভাষ কতটা বোসের পরিবারকে তোমরা অসৎ হয়ে রোহিঙ্গা পড়েছে। বাংলাদেশি যে ভোটার অনুপ্রবেশকারীদের তালিকা সাথে উনি যদি গুলিয়ে এত দিচ্ছ। আইন নিয়ে লড়াই করতে চাইতেন, 26,000-এর আরে জন্য চন্দ্র লড়তেন, বসু 26,000-এর জন্যও লড়তেন, তুমি তখন বিজেপি আনন্দপুরে জয়েন গিয়েও করোনি, যে লড়তেন, ভাই। উনি তো লড়লেন না। চন্দ্র বসু তোমার দলের কিন্তু প্রার্থী সুদীপ- ছিলেন। আরে দাদা, নেতাজি আমাদের সুভাষ দলের বোসের অনেকে পরিবার। লাইন দিয়েছে, সুদীপ, আমাদের সুদীপ, দলের সুদীপ, আপত্তি নেই সুদীপ, দেশের জন্য স্বর্গীয় লাইন দ্বিজেন দিতে। মুখোপাধ্যায় তো এসে ভোট দিয়ে গেছেন, সুদীপ। হ্যাঁ, স্বর্গীয় দ্বিজেন মুখোপাধ্যায় তো এসে ভোট দিয়ে গেছেন। কোথায় ভোট দিয়েছে বোঝা মুশকিল। না, এবার আমি আপনাকে একটা কথা বলি। যারা এত বছর ধরে এই যে ডেড ভোটার, আমরা তো এসআইআর এর বিরোধিতা একটা ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে কি বলছেন? প্রথমে তো যে বলেছিলেন বলেছিলেন, এখন বঙ্গবন্ধু বলছেন বলেছিলেন, এসআইআর কত দেব বলবেন? উনি যতদিন থাকবেন SIR করতে দেবেন না। বেঁচে আছেন প্রমাণিত হলো আজকে উনি হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। থ্যাংক ইউ। শুনুন না, বিধানসভা আইন পাস আর আমি তো করতে শুনছি, এমনি শুনবার জন্য তো বসে আছি। সংখ্যাগরিষ্ঠতা আপনারা আইন পাস এমনি করলেন সব না আসতে কেন? চলছে, একটু শুনুন, পুরোটা শুনুন, তারপরে হই হই করবেন। সময় একদম সংক্ষিপ্ত, সুদীপ 30 আমি সেকেন্ড। বলছি একজনই যে হই হই আমরা যে করছেন। পদ্ধতিতে এসআইআর হচ্ছে, আমরা সেই পদ্ধতির বিরোধী। আজকে 2002 থেকে 2026 24 বছর ধরে যদি ডেড ভোটারের নামগুলো বাদ না গিয়ে থাকে, সেই দায়টাও তো ভাই নির্বাচন কমিশনের। সময় একদম শেষ, আমাকে এখানেই শেষ করতে হবে। নিঃসন্দেহে আজকে রাজনীতিতে এবং সাংবাদিকতার যে অর্থাৎ একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে যে সাংবাদিকরা যারা ফলো করেন, তাদের চোখে অত্যন্ত নজিরবিহীন একটা দৃশ্যপট তৈরি হয়েছে, যেখানে এক রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন নির্দিষ্ট একটি ইস্যুতে। বিরোধীরা প্রশ্ন তুলছে যে এটা সবটাই নাটক, এটা ছেলে মানুষই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে দাঁড়িয়ে এই প্রশ্নটা ডেফিনেটলি উঠবে যে আজকে যেভাবে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা দেওয়ার চেষ্টা করলেন যে বিজেপি বিরোধিতায়, এসআইআর বিরোধিতায় তিনি কোনো ফ্রন্টকেই ছাড়ছেন না, এটা আজকে বিজেপিকে শুধু নয়, তার পাশাপাশি বাকি যে বিজেপি বিরোধী দলরা, যারা কার হাতে স্টিয়ারিং থাকবে বিজেপি বিরোধিতার, এই ভাবনাটা যারা পোষণ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বার্তা থাকলো। ফাইনালি এটা কার্যকরী কিনা, এটা কার্যকরী হয় কিনা, এর থেকে এসআইআর নিয়ে কংক্রিট কোনো সুরাহার রাস্তা বেরোয় কিনা, নাকি শুধু পলিটিক্যাল ডিভিডেন্টের জায়গা সেটা সুনিশ্চিত হয়, আদৌ পলিটিক্যাল ডিভিডেন্টের জায়গা সেটা সুনিশ্চিত হয় কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর তো ভবিষ্যতই দেবে। কিন্তু নিঃসন্দেহে আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ফ্রেম তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করতে। দেখতে থাকুন কলকাতা টিভি।